रास्ते में स्टिंग आ रहा था 2 दिन से, तो हमें लगा कि कोई एनिमल मर गया रहेगा, इसके से स्टिंग आ रहा है। लेकिन 2 दिन बाद पता लगा कि उनके घर से ज़्यादा स्मेल आ रहा है। हॉल में वुड कटर मशीन रखी थी। লিভিং এই কথাটা আজকে এতটাই নরমাল হয়ে গেছে যে শহরাঞ্চলের দিকে গেলে প্রত্যেক 5টা বাড়ি অন্তত 6 নম্বর বাড়িতে একটা লিভিং কাপল তোমরা পেয়ে যাবে। তো আমাদের আজকের ঘটনাটাও এরকম একটা লিভিং কাপল, যারা বহু বছর একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকার পর যেখানে ছেলেটা তার পার্টনারকে হত্যা করে এবং সেটার একটা মর্মান্তিক পরিণতি দেয়। 704 নম্বর রুম। এই নাম্বারটা বেশ কিছু মাস আগেই মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিল, কারণ এই সেই রুম যেখানে সেই কাপলটা থাকতো এবং বহু বছর থাকার পর সেই হত্যাকাণ্ড হয়েছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল সরস্বতী বিদ্যা, যার বয়স ছিল 32 থেকে 34 বছর, আর একজনের নাম ছিল মনোজ সানে, যার বয়সে 54 থেকে 56 বছর। তো এই দুজনের মধ্যে বয়সের ব্যবধান 20 বছরের হলেও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কিছু বলা উচিত না। এই মনোজের জন্ম হয় আহমেদনগরে। এই আহমেদনগর জায়গাটা বলার একটা কারণ আছে, কারণ এই জায়গাটার সাথে এই পুরো ঘটনার একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে। মনোজ ছিল অনাথ। এবার তার ছোট থেকে বড় হওয়াটা ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। সে অনেক কষ্ট করে পড়াশোনা করে আর তারপরে কাজের খোঁজে মুম্বাই চলে আসে। এবার সে যা পড়াশোনা করেছিল তার সাথে মুম্বাইয়ের ঠিকঠাক কাজ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তাই সে কোনো কাজ, সেরকম কোনো কাজ না পেয়ে একটা রেশন দোকানে কাজে ঢুকে পড়ে। এবার বলে রাখি, মনোজ কিন্তু 56 বছর বয়সেও অবিবাহিতই ছিল। তার বিয়ে তখনও হয়নি। সে বেশ কিছু মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ঠিকই, কিন্তু কোনো মেয়েই তার বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। এবারে এই গল্পের মোড় তখনই ঘুরে গেল যখন এই গল্পে এন্ট্রি হলো সরস্বতী। সরস্বতী একদিন রেশন দোকানে এলো কিছু কেনার জন্য। তো কথায় কথায় মনোজ জানতে পারে যে সরস্বতীর জন্ম আহমেদনগরে হয়। সরস্বতীও অনাথ ছিল, সেও কাজের খোঁজে মুম্বাই আসে। অদ্ভুত ভাবে তাদের দুজনের মধ্যে বেশ একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায়, বেশ অনেকটা মিল খুঁজে পায় তারা। তার ফলে কি হয়, তাদের মধ্যে কথাবার্তা একটু বেড়ে যায়। তারপর আস্তে ধীরে তাদের মধ্যে কথাবার্তা হতে হতে দেখা সাক্ষাৎ হয়। এটা ব্যাপারটা তো আর একদিনে হয় না, বেশ কিছুদিন ধরে এটা চলতে থাকে। আর তারপরে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। তো ওরা দুজনে ঠিক করলো কেনই বা তারা আলাদা আলাদা থাকবে, তারা দুজন দুজনকে যখন এতটাই ভালোবাসে তো তারা একসাথেই থাকতে পারে। তো মনোজ অলরেডি বড়িবালিতে একটা বাড়ি কিনেই নিয়েছিল, কারণ মনোজ বহুদিন ধরে ওখানে কাজবাজ করছে আর বেশ ভালোই একটা পুঁজিপাতি করে নিয়েছিল, যার ফলে মনোজ বড়িবালিতে একটা বাড়িও কিনে ফেলেছিল। এবারে যখন সে ঠিক করলো সে সরস্বতীর সাথে থাকবে, তখন সে কি করলো, বড়িবালির বাড়িটা রেন্টে দিয়ে দিল আর মিরা রোডে একটা ফ্ল্যাট নিল, যে ফ্ল্যাটের নাম্বার ছিল 704। সেই 704 নম্বর ফ্ল্যাটে মনোজ আর সরস্বতী দুজনে একসাথে বেশ ভালো একটা জীবনযাপন শুরু করে দিল। তো প্রথম ব্যাপারটা বেশ ভালোই চলছিল, দুজনে একসাথে কাজে যাচ্ছিল, কাজ থেকে আসছিল, দুজনে ভালোই সংসার চলছে। কিন্তু এই মনোজ আর সরস্বতী দুজনে নিজেদের মধ্যেই থাকতে বেশি পছন্দ করতো। তারা আশেপাশে মানে প্রতিবেশী বলো বা ফ্ল্যাটের বিল্ডিং এ তো আরো অনেক ফ্ল্যাটস আছে, তো তাদের সাথে কথা বলতে বা মেলামেশা করতে খুব একটা পছন্দ বোধ করতো না। এরকম ভাবেই 8টা বছর কেটে গেল। এরপর এলো সেই দিন, 7 জুন 2023। এই দিন এই গল্পে এমন একটা মোড় এলো যে সমস্ত কিছু ওলট পালট করে রেখে দিল। মনোজ সোনির প্রতিবেশী হঠাৎই এত তীব্র দুর্গন্ধ পেতে লাগলো যে সে ভাবলো কি আশেপাশে কোনো জন্তু জানোয়ার মরেছে। অনেক সময় হয় না, ইঁদুর বিড়াল মরলে ভীষণ বাজে গন্ধ সাথে থাকে। তো সে সেটাই ভাবলো। তো সে বেরোলো, বেরিয়ে আশেপাশে দেখলো, কোথাও কিছু না দেখতে পেয়ে সে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো যে কারো বাড়িতে কোনো কিছু হয়েছে কিনা। তো কোথা থেকেও কোনো সদুত্তর সে পায়নি। এরপর যখন সে 704 নম্বর ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো, তখন এই গন্ধটা এতটাই তীব্র ছিল যে সে সেখানে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছিল না। তো সে একা একাই ফিসফিস করে বলতে লাগলো যে এটা কেমন মানুষেরা, মানে আমরাই গন্ধে থাকতে পারছি না এত দূরে, তো এরা কিভাবে এত গন্ধের মধ্যে রয়েছে, কেন এটা কোনো ব্যবস্থা করছে না। এই কথাটা সে একা একাই বলছিল, কিন্তু এই কথাটা বলতে বলতে সে শুনতে পেল ঘরের ভেতরে কেউ স্প্রে করছে কিছু। দরজা নক করতেই ভেতর থেকে মনোজ বেরিয়ে। মনোজ জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার। জিজ্ঞাসা করতেই মনোজের প্রতিবেশী তাকে জানালো যে এত দুর্গন্ধ ছাড়ছে আপনার এখান থেকে, আপনার অ্যাপার্টমেন্ট থেকে, আমরা বাইরে থাকতে পারছি না, আপনি কি করে এখানে আছেন, তো আপনি সেগুলোকে পরিষ্কার করুন, এগুলো ব্যবস্থা করুন, আমরা এখানে থাকতে পারছি না। তো মনোজ তাকে জানালো ঠিক আছে, আমি ব্যবস্থা করে নেব। কিন্তু সেই সময় মনোজের প্রতিবেশীর মাথায় এলো যে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে যেখানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বা হাজবেন্ড বা ওয়াইফকে মার্ডার করে ঘরের মধ্যে রেখে দেওয়ার প্রচুর ঘটনা এর আগে ঘটে গেছে। এই সব সন্দেহ থেকেই সে দরজাটা
ধরে দাঁড়ালো। মনোজকে বন্ধ করতে না দিয়ে সে বলল, ঠিক আছে চলুন, দুজনে মিলে সব পরিষ্কার করে নি, কোথায় কি হয়েছে দেখি। কিন্তু এখানে মনোজ বিরোধিতা জানালো। সে তৎক্ষণাৎ বলল, আমি নিজেই এই সমস্ত কিছু করে নিতে পারবো, আপনার কোনো হেল্পের দরকার নেই। তখন মনোজ জানালো যে সে এখন কাজে বেরোবে, আর কাজ থেকে সে সন্ধ্যাবেলা যখন ফিরবে সে এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এই বলেই মনোজ দরজাটা বন্ধ করে দিল। এই সমস্ত কিছু শোনার পর মনোজের প্রতিবেশীর মনে সন্দেহ আরো দানা বেঁধে গেল। সে সেই মুহূর্তে সেখান থেকে চলে এলো ঠিকই, কিন্তু সে মনোজের দিকে নজর রেখেছিল। তারপর মনোজ যখন কাজে বেরোচ্ছিল তখন তার হাতে দুটো বড় ছোলা দেখতে পায়। তাই মনোজের প্রতিবেশীর সন্দেহটা ভীষণ ভাবে বেড়ে গেল। মনোজ চলে যাওয়ার পর সে সিকিউরিটি গার্ডের কাছে যায় আর গিয়ে জিজ্ঞাসা করে যে মনোজের ফ্ল্যাটের চাবি তার কাছে আছে কিনা, কারণ যদি চাবি থাকে সে নিজেই তার ঘর খুলে দেখবে যে সেখানে কি হয়েছে। এবার বাকি প্রতিবেশীদের কেউ বলে তারা কি করলো, পুলিশকে জানালো ব্যাপারটা। তো পুলিশ তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলো, কিন্তু পুলিশের কাছেও অবভিয়াসলি সেই ফ্ল্যাটের কোনো চাবি ছিল না। তো পুলিশ সেখানে গেল, সঙ্গে আশেপাশে কিছু প্রতিবেশীরাও গেল আর তার সাথে সিকিউরিটি গার্ডও। গিয়ে মনোজের ফ্ল্যাটের দরজা ভাঙতেই যে বিভৎস একটা গন্ধ ভেসে এলো, সেই গন্ধে প্রতিবেশীদের মধ্যে বেশ কিছুদিন দাঁড়িয়ে থাকার ক্ষমতাও দেখালো না। তারা সেখান থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে কেউ কেউ বমি করলো, কেউ কেউ অসুস্থ হয়ে পড়লো, কিন্তু পুলিশদের তো তাদের কাজ করতেই হবে, তো তারা মাস্ক পরে ঘরে ঢুকলো। তারা ভিতরে ঢুকতেই দেখতে পেল খাটের উপরে একটা অয়েল ক্লথ রাখা। এরপর তারা পুরো ঘরে খুঁজতে শুরু করে দিল, আর এই খোঁজ করতে করতে একটা বিনুনি পেল, চুলের বিনুনি, যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কোনো মহিলারই, আর যেটা মনোজ তখনও পর্যন্ত বাইরে ফেলে উঠতে পারেনি। আর এরপরে তারা রান্নাঘরে গেল, আর রান্নাঘরে গিয়ে যা দেখলো তা আমারই বলতে গেলে গা শিউরে উঠছে। সেখানে গিয়ে দেখলো দুটো বালতি, সেই বালতিতে কিছু কেমিক্যাল রাখা আছে, যেটা খুব নর্মাল লাগছিল, কিন্তু ভালো করে দেখতেই সেখানে দেখা গেল সেখানে শরীরের কিছু টুকরো রাখা ছিল, যেগুলো সম্ভবত নষ্ট হয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। পাশে উনুনে রাখা ছিল একটা প্রেসার কুকার, আর সেই প্রেসার কুকারটা খুলতেই দেখা গেল সেখানে কিছু মাংসের টুকরো, যেগুলোকে রান্না করা হয়েছে। কথাগুলো শুনলেই কি অদ্ভুত লাগছে না, যে একটা মানুষ যে 8 বছর ধরে একজনের সাথে থাকলো, কিভাবে সেই মানুষটা তার পার্টনারকে এই রকম ভাবে কিভাবে শেষ করতে পারে। তো যাই হোক, তারা আশেপাশে দেখতে লাগলো, আর এইসব করতে করতেই সন্ধে হয়ে এলো। আর সন্ধে হতেই মনোজ তার কাজ থেকে বাড়ি ফিরে এলো। যখন সে বাড়ি ফিরছিল তখন সেই অ্যাপার্টমেন্টের সামনে এসেই সে দেখতে পেল সেখানে প্রচুর পুলিশের গাড়ি, প্রচুর ভিড়। সেসব দেখে সে একটু ভয় পেয়ে গেছিল। আর তারপরে সে যখন দেখতে পেল যে তার ফ্ল্যাটের কাছে আলো, অনেক লোক, অনেক আওয়াজ হচ্ছে, তখন সে বুঝতে পারলো কোনো না কোনো একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। আর এইসব দেখে সে তাড়াতাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা লাভ হয়ে ওঠেনি, কারণ মনোজ ধরা পড়ে গেছিল। এরপর তাকে পুলিশের হেফাজতে নিয়ে যেতেই মনোজ 2 রকমের বক্তব্য পুলিশের কাছে রাখলো। প্রথম বক্তব্য, সে জানালো সে সরস্বতীকে মারেইনি, কারণ সে কেন মারবে, সে তো সরস্বতীকে খুব ভালোবাসতো, তাই তার পক্ষে সরস্বতীকে মারা একেবারেই অসম্ভব ছিল। তাহলে সরস্বতীর কি হয়েছিল? সে জানালো সবকিছু খুব ভালোভাবেই চলছিল, কিন্তু তারপর এলো কোভিড সিচুয়েশন, আর কোভিড এর জন্য সমস্ত কাজ বাজ একেবারেই বন্ধ হয়ে যায়, আর তার ফলে কি হয়, পয়সা করি টানাটানি। আর এই সবের থেকেই ভীষণই একটা মানসিক প্রবলেমের মধ্যে দিয়ে দুজনেই যাচ্ছিল, আর সরস্বতী সেইগুলো সহ্য করতে না পেরে সে নিজে সুইসাইড করে। এবারে সুইসাইড করবার পর মনোজ ভাবে যে সে তো সুইসাইড করে নিয়েছে, কিন্তু এখন যদি সে পুলিশকে জানাতে যায় তো সবাই ভাবে যে মনোজই সরস্বতীকে মেরেছে, আর সেই কারণে সে তার ডেড বডিটাকে এভাবে বেপাত্তা করে দেওয়ার চেষ্টা করে, যাতে কোনো রকম কোনো প্রমাণ না থাকে আর সে পুলিশের হাত থেকে বেঁচে যায়। এবারে সে কি করছিল, সে কি করলো, 2খানা বড় বড় কাটা নিয়ে এলো, যে কাটাগুলো দিয়ে গাছ কাটা হয়। তো সেই বড় কাটা দিয়ে সরস্বতীর দেহকে সেই অয়েল ক্লথের মধ্যে রেখেই সে টুকরো টুকরো করে, আর তারপরে কিছু টুকরো সে ওই কেমিক্যালের মধ্যে চুবিয়ে রাখে। সেগুলো যখন একদম গলে যায় তখন সেগুলোকে ফ্লাশ করে দেয়, আর কিছু টুকরো সে কি করে, রান্না করে সে যখন অফিস যায় তখন নিয়ে গিয়ে কুকুরকে খাই দেয়। কিন্তু পুলিশ তার ফোন ঘাটার পর দেখতে পেল যে সেখানে সরস্বতী ছাড়াও বেশ কিছু মহিলার সাথে মনোজের কনভারসেশন আছে। এসব পাওয়ার পরেই পুলিশ এটা বুঝতে পারলো যে মনোজ যেটা বলেছে সেটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তাই তারা মনোজকে আবার তাদের সামনে বসালো এবং চাপ দিয়ে মনোজের কাছ থেকে আসল সত্যিটা জানার চেষ্টা করলো। আর সেই সময় মনোজ আরো একটা বক্তব্য রাখে। সেই বক্তব্যে মনোজ জানায় যে হ্যাঁ, সেই স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি সরস্বতীকে মেরেছি, কারণ সরস্বতী প্রচন্ড পজিটিভ হয়ে পড়েছিল মনোজকে নিয়ে।
সে কাজ থেকে আসতে একটু দেরি হলে সে জিজ্ঞাসাবাদ করতো যে কেন তার কাছ থেকে আসতে দেরি হলো, সে কোথায় গেছিল বা সে কারোর সাথে দেখা করেছিল কিনা, করতে থাকে, যেটা মনোজের পক্ষে মেনে নেওয়া একেবারেই পসিবল হচ্ছিল না। এবার এখানে দু রকমের কথা। একরকম হচ্ছে যে ভালোবাসবে সে তো একটু জিজ্ঞাসাবাদ করবেই, সন্দেহ প্রকাশ করবে, আর কেউ কেউ করেও না। এবার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মনোজ কতটা ঠিক ছিল আর সরস্বতী কতটা ঠিক ছিল এটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমার বক্তব্য অনুযায়ী যে যে যাই কিছু করে থাক না কেন সেটার পরিণাম এইরকম কিছু হওয়া একেবারেই উচিত নয়। তো যাই হোক, এইখানে ঘটনার সমাপ্তি। আর আমার মনে হয় যে দোষী যত বড়ই দোষ করুক না কেন আর সে যতই চেষ্টা করুক না কেন সেই দোষের থেকে পালিয়ে যাওয়ার, শেষমেশ কিন্তু সে ধরাই পড়ে যায়। আপনাদের বক্তব্য আপনার কমেন্টে জানাবেন। আর প্লিজ 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 লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি যাতে আরো এরকম কিছু ভালো ভিডিও জানতে পারি তো তাই জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর কমেন্ট লিখবেন আর কমেন্ট করবেন। এই কমেন্ট গুলো আমাকে কিন্তু ভীষণ ভাবে এক্সাইটেড করে নতুন 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 কিছু বানানো। আজকের মতো এখানেই শেষ করছি।